রাষ্ট্রপতি হিসেবে দীর্ঘদিন ধরে তরুণ প্রজন্মের কাছে যদি জানতে চাওয়া হয় যে একজন রাষ্ট্রপতির ভূমিকা কী, তারা হয়তো বলবে যে রাষ্ট্রপতি এমন একজন মানুষ যিনি অনেক বয়স্ক হন এবং দীর্ঘদিন রাজনীতি করেন বা কিছু একটা, তার একটু অবসরকালীন সময় দরকার, তিনি সেখানে যান, কিছু রুটিন দায়িত্ব পালন করেন। আদৌ কি তাই? মানে রাষ্ট্রপতির যে ক্ষমতার বলয়, তিনি চাইলে তো আরও অনেক কিছু করতে পারেন কিনা, মানে একটু যদি বিভ্রান্তি দূর করেন তরুণদের উদ্দেশ্যে, নতুনদের উদ্দেশ্যে, তারপর আলাপে যাবো। জি, ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সঙ্গে যে বিজ্ঞ সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা, এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশের যে রাষ্ট্রপতির যে পদটা আছে, এটা নিয়ে নানা কথাবার্তা হয়, যে বলা হয় যে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, কোনো একমাত্র অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দেয়া বা বিশ্ববিদ্যালয়ের এই আপনার কনভোকেশনে গিয়ে বক্তব্য দেওয়া আচার্য হিসাবে, আর ঈদের সময় অপরাধীদের মুক্তি করে দেবে, ঈদের সময় অপরাধীদের দায় মুক্তি আর কি। হ্যাঁ, এটা হয় কি, এখন এই কথাগুলো বলা হচ্ছে বটে, তার আগে কেউ বলছে না যে আমাদের দেশে তো প্রেসিডেন্সিয়াল পদ্ধতি নাই, একদম আমাদের দেশে পার্লামেন্টারি সংসদীয় যে ব্যবস্থা সেটা বহাল আছে, এবং আপনার রাষ্ট্রের যে তিনটা পার্ট, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আপনার যে আইনসভা, এখন এই জায়গায় আমাদের সরকার প্রধান হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী, উনি এবং হচ্ছে সর্বোচ্চ নির্বাহী, এবং উনি বা সংসদীয় দলের নেতা, সংসদের যে নেতা হবেন উনি আসলে রাষ্ট্র পরিচালনা করবেন। সেই জায়গায় হচ্ছে রাষ্ট্রপতি নানা সময় নানা পরামর্শ দিয়ে থাকেন, খুব একটা মানে ওইভাবে বলা হচ্ছে কার্যকর না। আসলে এই সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতির পদটা কি? রাষ্ট্রপতির পদটা হচ্ছে অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করা, এবং তিনি সংকটকালীন সময়ে সরকারকে সহায়তা করবেন, বুদ্ধি পরামর্শ দিবেন। আমাদের দেশে এই কথাগুলো বলা হয়, দেখেন যেই দেশগুলোতে সংসদীয় ব্যবস্থা আছে সেই দেশে ব্রিটেন, মানে গণতন্ত্রের সূতিকাগার তো ব্রিটেন, এবং এই যে পার্লামেন্টারি যেটা সিস্টেম এটা তো ব্রিটেন থেকে এসেছে। তো সেই ব্রিটেনের রানীর কি খুব বেশি ক্ষমতা আছে? সেইখানে কি রানী, এখন তো রাজা আছেন চার্লসের কি ক্ষমতা? আমরা তো দেখি চার্লস হচ্ছে বিভিন্ন দেশে তার সাবেক ঔপনিবেশিক দেশগুলোতে গিয়ে উনি ঘোড়ায় চড়ে বেড়ান, চ্যারিটি করেন। এই যে ব্রিটেনে যে একটার পর একটা সরকার পড়ে যাচ্ছে, আসছে, নানা সংকটের মধ্য দিয়েই যাচ্ছে, আমি বলবো যে তাদের সরকার কিন্তু স্থিতিশীল না। সেই জায়গায় রাজার ভূমিকা কি? সেখানে কি খুব বেশি কথাবার্তা হচ্ছে? খুব বেশি তো কথাবার্তা হচ্ছে না। তাহলে আমাদের দেশে কেন হচ্ছে? আমাদের দেশে যে মূল বিষয়টা, আলাপটা যেই জায়গায় হচ্ছে, আমি মনে করি যে আপনার এই আমাদের গণতন্ত্রের প্রধান অন্তরায় হচ্ছে যে আমাদের সরকারগুলি খুব একটা স্থিতিশীল হয় না, এবং আমাদের রাজনৈতিক দলগুলোর একটা প্রবণতা হচ্ছে যে বিরোধী দলের যারা থাকে তারা হচ্ছে কিভাবে সবসময় সরকারকে চাপে রেখে দুর্বল করা যায় বা অস্থির একটা পরিস্থিতি তৈরি করা যায়। তবে আমি মনে করি বাংলাদেশের রাষ্ট্রপতির যে একদম ক্ষমতা নাই সেটা একবারেই বলা যাবে না, বরং সংকটকালীন সময়ে যখন সংসদ থাকে না, বা ধরেন যখন এক ধরনের ক্রাইসিস মোমেন্ট সামনে এসে উপস্থিত হয়, তখন কিন্তু রাষ্ট্রপতি সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সেটার উদাহরণ আমরা 1996 সালে দেখেছি, যখন আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি ছিলেন, তখন জেনারেল নাসিমের নেতৃত্বে একটা অভ্যুত্থান প্রচেষ্টা করা হয়েছিল। সেই মানে ওই সময় কিন্তু একজন রাষ্ট্রপতি যে আসলে মেধা প্রজ্ঞা সবকিছু প্রমাণ করে, এক হাতে আব্দুর রহমান বিশ্বাস কিন্তু সেটা মোকাবেলা করেছেন। তো রাষ্ট্রপতির তো ক্ষমতা আছে। এখন রাষ্ট্রপতি তো আপনার সংসদীয় পদ্ধতিতে তো উনি ডে টু ডে রাষ্ট্র পরিচালনায় থাকবেন না। ব্রিটেনের রাজা তো প্রাত্যহিক রাষ্ট্র পরিচালনায় থাকেন না। একদম। আমি তাহলে একটু মুজিবুর মঞ্জুর সাথে একটু আলাপ করি। মুজিবুর মঞ্জুর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার, এবং বিরোধী দলের দিক থেকে আসলে 23তম রাষ্ট্রপতি নিয়ে একটা অবজারভেশন তো জানতেই চাই। এমন একজন ব্যক্তি এই আসনে গেলেন যিনি আসলে পরীক্ষিত রাজনীতিবিদ, দীর্ঘদিনে তার রাজনৈতিক কেরিয়ার, প্রজ্ঞা সব কিছু আছে। সেই জায়গা থেকে আপনাদের অবজারভেশনটা বলবেন, এবং একটা বিষয় একটু বলবেন। অনেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে কথা বলছেন, কিন্তু পার্লামেন্টারি সিস্টেমে যখন আমরা থাকি সেই জায়গা থেকে আদৌ মনে হয় কিনা যে এখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেটা আসলে ঠিকঠাক করা খুবই জরুরি? কারণ আমরা তো দেখতে পাচ্ছি একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আছি। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যেই সংসদীয় ব্যবস্থায় আমরা ঢুকেছি, আগে তো আমাদের রাষ্ট্রটা একটা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল, সেখান থেকে আমরা যে সংসদীয় পদ্ধতিতে ঢুকেছি বা প্রধানমন্ত্রী শাসিত সরকারে যেটাকে আমরা ঢুকলাম, সেটার কিন্তু খুব বেশি সুফল আমরা পেয়েছি এটা বলা যাবে না। কারণ আমরা দেখছি যে এর আগে শেখ হাসিনা শাসনামলে দেখেছি, বা তার আগে খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্ব দেখেছি, এবং এখনকার যে অবস্থা আমরা দেখছি তাতে আমরা দেখছি যে অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীর
একক সিদ্ধান্ত বা নেতৃত্বেই কিন্তু সরকার চলছে। জি তো আমাদের তাহলে আমরা রাষ্ট্রপতি শাসিত পদ্ধতিটা পরিবর্তন করে যেখানে আসলাম, সেটার কিন্তু খুব বেশি সুফল আমরা পাইনি। দ্বিতীয় বিষয় হচ্ছে, সত্যিকার অর্থে আমাদের যে রাষ্ট্রপতি, আপনি জানেন যে আমাদের সকল সরকারি নির্দেশ আদেশ সবগুলো কিন্তু রাষ্ট্রপতির নামেই জারি হয়। জি কিন্তু অনেক আদেশ আছে যেটা আসলে দেখা যায় রাষ্ট্রপতি হয়তো জানেনই না, উনি গড়পড়তা স্বাক্ষর করে যান, যেটা ওনার কাছে যে ফরমান ওনার কাছে আসে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে একটা জেনারেশনে গিয়ে এটা মানুষের কাছে মনে হতে পারে যে এই আলংকারিক রাষ্ট্রপতির আসলে কাজ কি। জি আমরা যেটা দেখি, যে কথাটা একটু আগে মানব মল্লিক বলেছেন, যে 5 বছর পরে যখন একটা ট্রানজিশন হয়, মানে একটা সরকারের পরিবর্তন হয়, তখন আমরা দেখি রাষ্ট্রপতির ক্ষমতা বা ওনাকে অনেকগুলো ভূমিকা পালন করতে হয়। কিন্তু আমরা অতীতে দেখেছি ওই ধরনের রাষ্ট্রপতিরা একমাত্র আব্দুর রহমান বিশ্বাস ছাড়া বাকিরা কেউ কিন্তু খুব যে ভালো ভূমিকা রেখেছেন তা না। তারা বরং ওই যে তৎকালীন যে সরকার থাকে তার লিখা পড়া বক্তব্য এমন ভাবে পড়েন, যেমন ইয়াজউদ্দিন আহমেদ সাহেবকে আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবের গুণগান গেয়ে বক্তৃতা দিতে। সম্প্রতি আমরা শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে দেখলাম, উনি একেবারে শেখ হাসিনার বিপক্ষে গিয়ে বক্তব্য রেখেছেন। যিনি শেখ হাসিনাকে পদস্পর্শ করে সালাম করে রাষ্ট্রপতি হয়েছেন, তাকেও দেখা গেল যে তার লিখিত একটা বক্তব্য পাঠ করেছেন। সুতরাং এগুলো কিন্তু অ্যাকচুয়ালি রাষ্ট্রের যে আলংকারিক বা প্রধান পদ হিসেবে যিনি থাকেন, সেটা কিন্তু আসলে সুন্দর মানানসই দেখায় না। এখন যেটা আমরা দেখেছি, ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ব্যাপারে আমরা জানি যে উনি কিন্তু এই আলংকারিক পদটাকে কিন্তু গুরুত্ববহ করে তুলেছিলেন তার ব্যক্তিত্ব দিয়ে। জি তো আব্দুর রহমান বিশ্বাসও সেটা করেছিলেন। ঠিক তেমনি ভাবে আমরা চাই এখন যিনি রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি অত্যন্ত সিজন পলিটিশিয়ান এবং দীর্ঘ সময় পার করে তিনি একটা জায়গায় এসেছেন, তো ওনার কাছ থেকে আমরা সেই ব্যক্তিত্বশালী আচরণ যদি পাই। আর তাছাড়া আমাদের জুলাই সনদে যে বা বিএনপির 31 দফায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু আপনি জানেন যে আইন কমিশন, তারপরে আমাদের মানবাধিকার কমিশন, এই ধরনের বেশ কয়েকটা দায়িত্ব রাষ্ট্রপতির হাতে অর্পণ করার প্রতিশ্রুতি ছিল। বিএনপি দুই একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু 4টা ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু এটা ভালো হতো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করার আগেই সেই সংসদীয় পরিবর্তনটা করে যদি দেওয়া হতো ভালো হতো। এখনো বিএনপি বলছে যে তারা দেবেন, কিন্তু আমরা যেটা দেখি বিএনপির অতীত যে যেটা আমরা দেখেছি যে প্র্যাকটিসটা, সেটা কিন্তু ভালো হয় নাই। আমরা দেখলাম যে বিএনপিরই মনোনীত রাষ্ট্রপতি বীর চৌধুরীর সাথে বিএনপির সম্পর্ক খারাপ হয়েছে। এর আগে বিচারপতি সত্তারের সাথেও একটা সম্পর্ক খারাপের বিষয় ছিল, যেটার পরিপ্রেক্ষিতে এরশাদের কু হয়েছে। এবং এর বাইরে আমরা আরো দেখেছি যে ইয়াজউদ্দিন আহমেদ সাহেবের বিষয়টাও বিএনপির সেভাবে খুব ভালো সিদ্ধান্ত হয়েছে বা ঘটনাগুলো আপনাদেরকে একটু মানে কনফিডেন্সটা কমিয়ে দিচ্ছে বারবার, তাই কনফিডেন্সটা কমিয়ে দিচ্ছে যে বিএনপি তার মনোনীত রাষ্ট্রপতির ব্যাপারেই অনেক সময় দেখা যায় যে সে তাকেও ততটুকু স্বাধীনতা বা ততটুকু মানে অ্যালাউ করে না রাষ্ট্রপতি। হ্যাঁ, আমি আপনার কাছে আসতাম যদি কিছু জানতে চান। মঞ্জু একটু শুনেন। জি মঞ্জু ভাই, আপনি যে প্রশ্নগুলি উদাহরণগুলি দিলেন, এই জাস্টিস আব্দুল সাত্তার বা বদরুদ্দোজা চৌধুরী বা ইয়াজউদ্দিন আহমেদ, তো আপনি কি মনে করেন যে জুলাই সনদে যে রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দেওয়ার অপশনগুলো রাখা হয়েছে, সেইগুলো যদি এই পূর্ববর্তী রাষ্ট্রপতিদের হাতে থাকতো তাহলে কি সংকট হতো না? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ধরেন সংসদের যে নির্বাচিত যে রাষ্ট্রপতি হন, উনি তো সরকারি দলেরই হন। এখন উনাকে আপনারা যতই ক্ষমতা দেন রাষ্ট্রপতি পদটাকে, আপনার কি মনে হয় যে উনি সরকারি দলের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন? এই নিয়োগের ক্ষেত্রে আপনি যেটা বললেন, প্রধান বিচারপতি বা সাংবিধানিক যে নিয়োগগুলো আছে, ধরেন আজকে রাষ্ট্রপতির যদি হাতে সরাসরি সাংবিধানিক পদগুলোতে নিয়োগের সুযোগ থাকে, দুর্নীতি দমন কমিশন, পিএসসি, মানবাধিকার কমিশন, চিফ জাস্টিস, এইগুলাতে কি সরকারে যে থাকবে তার বাইরে গিয়ে রাষ্ট্রপতি কখনো নিয়োগ দিবে? শুনি তাহলে দুটো প্রশ্ন। জি না, আমি যে কথাটা বলেছি, যে আপনি যে প্রশ্নটা করেছেন যে এই ক্ষমতাগুলো থাকলে কি তাহলে আগে রাষ্ট্রপতিরা ভালো করতেন না, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে যেই দল, যেমন ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি দলের একজন পরীক্ষিত নেতা, কিন্তু এখন বিএনপি তো তাকে একটা নিরপেক্ষ জায়গায় তাকে দিয়েছে, যিনি তাকে দল থেকে পদত্যাগ করতে হয়েছে, যাকে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে, পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হয়েছে।
তার মানে কি, তাকে আপনি নিজেই এগিয়ে দিলেন যে উনি যাতে জাতির পক্ষ হয়ে ভূমিকা পালন করেন। একইভাবে কিন্তু স্পিকারকেও বিএনপি দিয়েছে, এবং স্পিকারের দায়িত্বটাও আমরা দেখছি যে মোটামুটি বিরোধী দল একটু সন্তুষ্টির সাথে ওনার সাথে কাজ করছেন। তো এই যে আপনি যে প্রশ্নটা করলেন, যে এটা কিন্তু সরকারি দলের পক্ষ থেকেই এই সুযোগটা দিতে হবে। রাষ্ট্রপতিকে আপনি বানিয়েছেন, কিন্তু রাষ্ট্রপতিকে বানানোর পরও আপনি যদি মনে করেন যে তাকে আপনার মতো করেই চলতে হবে, যেমন বদরুদ্দোজা চৌধুরীর ক্ষেত্রে কি হয়েছে, কি নিয়ে আসলে বিরোধটা হয়েছে, আমরা যতটুকু জানি যে বদরুদ্দোজা চৌধুরী হয়তো একটু স্বাধীনতা বা একটু কথাবার্তা বলতে চেয়েছিলেন, যেটা ওনাদের পছন্দ হয় নাই, বা উনি ওনার ব্যক্তিগত মতে কিছুটা প্রকাশ করতে চেয়েছিলেন, যেটা হয়তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বা এগুলো দিয়ে এখন তো আর কিছু বলার সুযোগ নেই, কারণ প্রমাণ সর্বস্ব বিষয়গুলো। না, আমি যেটা মারুফ মল্লিকের কথার প্রেক্ষিতে যেটা বলছি সেটা হচ্ছে, এটা নির্ভর করবে সরকারি দলের তাদের নীতি এবং তাদের প্র্যাকটিসের উপরে। এটা তো সত্য যে উনি ওই দলেরই মনোনীত একজন ব্যক্তি, এবং বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে উনার নিজস্ব কোনো ভয়েস থাকবে কিনা। এখন এটাই তো, এই জন্যই বললাম যে এপিজে আবুল কালামের সাথে কেন তুলনা করলাম, বা আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি ওই যে রবিনসনের সাথে আমরা তুলনা করতে পারি, যে ওনারা আলংকারিক পদে থেকেও ওনাদের ব্যক্তিত্ব দিয়ে, ওনাদের অবস্থান দিয়ে ওনারা কিন্তু একটা জনগণের পক্ষ থেকে একটা অভিভাবক সুলভ জায়গায় যেতে পেরেছিলেন। কিংবা আমাদের দেশেও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের একটা রেফারেন্স আছে যে উনি একটা বিল ফেরত পাঠিয়েছিলেন। তো রাষ্ট্রপতি যদি নীতি ন্যায়ের জায়গা থেকে সেই ভূমিকাটা রাখেন, তাহলে দেখা যাবে যে মানুষ এটাকে এনজয় করবে, মানুষ মনে করবে, একটা পার্থক্য মনে করবে। যেমন যে মনে করবে যে না, রাষ্ট্রপতি একটা আলাদা প্রতিষ্ঠান, কিন্তু মানুষ যদি মনে করে যে না, ওটা বিএনপি অফিস থেকে বা প্রধানমন্ত্রীর জায়গা থেকে যা যা বলা হচ্ছে হুবহু তাই উনি করছেন, তাহলে দেখা যাবে যে রাষ্ট্রপতি পদটার যে সম্মান বা মর্যাদাটা সেটা পরিলক্ষিত হবে না। আমি সে কথাটাই বলতে চেয়েছি। আমি বুঝতে পারলাম। আমি একটা বিরতিতে যাব, একটা প্রশ্ন মারুফ মল্লিক আপনার কাছে করে রাখি, এবং আমি ফিরে নিশ্চয়ই মুজিবুর রহমান মঞ্জুর কাছে একই বিষয় জানতে চাইবো। সেটা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বলতে আসলে কি বোঝানো হচ্ছে? মানে একজন ডিসিশন নেবেন, আর একজন সেই ডিসিশনে দ্বিমত পোষণও করতে পারেন। যদি সেটা হয় তাহলে তো রাষ্ট্র কাঠামোতে একটা অস্থিরতা তৈরি হতে পারে। তার মানে আমাদের কাছে সংজ্ঞাটা স্পষ্ট কিনা যে ক্ষমতার ভারসাম্য বলতে আসলে কি বোঝায়? আমরা কি সংজ্ঞাটা জানি? ক্ষমতার ভারসাম্য বলতে আসলে কি বোঝাচ্ছি আমরা? না, এই জায়গাটা হচ্ছে কি, আমাদের যারা বলছেন যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে এই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে, আমি বলবো যে ইনাদের আসলে শাসন কাঠামো বা সরকার ব্যবস্থা নিয়ে একটু বোঝাবুঝিতে ঘাটতি আছে। আপনার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বা ক্ষমতার ভারসাম্য আসে না। ক্ষমতার ভারসাম্য আসে আপনার যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল, এবং হচ্ছে যে আপনার যে রিপ্রেজেন্টেটিভ যারা, ধরেন আপনার তো পার্লামেন্ট আছে, একটা আমাদের সংসদ আছে, এখন আমাদের এই পার্লামেন্ট থেকেই তো মন্ত্রী হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে। ইনারা যেন অটোক্রেট না হয়ে যান, বা ইনারা যেন আমাদের যা খুশি তাই আমাদের উপর চাপিয়ে দিতে না পারেন, তাহলে এটাকে কাউন্টার দিবে। কাউন্টার দেওয়ার জন্য আরেকটা বডি থাকে। আমি যেটা হয় কি, সব পৃথিবীর সব দেশেই দ্বিকক্ষ বিশিষ্ট একটা সরকার ব্যবস্থা থাকে। আর যদি যেসব দেশে দ্বিকক্ষ নাই, ধরেন যে লোকাল গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু একটা রিপ্রেজেন্টেশন থাকে। আমাদের দেশে হচ্ছে আমরা সেই ভারসাম্যটা আনতে চাচ্ছি রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়ে। আমি একটু সহজ করে বুঝিয়ে বলি, ধরেন জার্মানিতে যেটা আছে, ওদের তো বুন্দেসটাগ আছে, বার্লিন, যেটা ওদের কেন্দ্রীয় সরকার, মানে কেন্দ্রীয় পার্লামেন্ট। এর বাইরে হচ্ছে ওদের 16টা প্রদেশ আছে, 16টা প্রদেশে প্রাদেশিক সরকার আছে। এইবার এই প্রাদেশিক সরকার থেকে, প্রত্যেকটা প্রভিন্স থেকে কিছু পার্লামেন্ট মেম্বার নিয়ে আরেকটা হাউস তৈরি করা হয়, যেটাকে বলে বুন্দেসরাত। এখন বুন্দেসটাগে যদি কোনো সিদ্ধান্ত নেয়, জার্মানিতে একটা আইন পাশ হয়েছিল যে ওরা বলেছিল শিক্ষা আর বিনামূল্যে দেয়া হবে না, বিশ্ববিদ্যালয়ে যারা পড়বে তাদেরকে পয়সা দিয়ে পড়তে হবে, টিউশন ফি দিতে হবে। এবার বুন্দেসটাগে এটা পাশ হয়েছে, এই যে বুন্দেসরাত এটা ফেরত পাঠিয়েছে, বলছে যে না, এটা আমরা বরং প্রাদেশিক সরকারগুলোর উপর, মানে এখানে একক সিদ্ধান্তের কোনো সুযোগ না। এইবার যেটা মজার বিষয় হচ্ছে, জার্মানিতে কিন্তু পড়াশোনা ফ্রি, আবার ফ্রি না। কোন অর্থে ফ্রি? 16টা প্রদেশে সবাই কিন্তু বুন্দেসটাগের সিদ্ধান্তটা মানে নাই। আমি যেখানে থাকি বা থাকতাম, সেই জায়গায় নর্থ রাইন ওয়েস্টফেলিয়া বলে, ওরা আসলে এটা মানে নাই, এখানে পড়াশোনা ফ্রি। আবার আপনি যদি বাভারিয়া, মিউনিখ যে শহর, যার রাজধানী, ওই বাভারিয়া প্রদেশের সরকার এটা মেনে নিয়েছে, বা স্টুটগার্ট যে প্রদেশের রাজধানী, ওরা ওটা মেনে নিয়েছে। এখন আপনি বাভারিয়া বা ওই প্রদেশের বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে যান, আপনাকে টিউশন ফি দিতে হয়। কারণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত,
প্রাদেশিক সরকার সেটা মেনে নেয় নাই, আবার কিছু কিছু মেনে নিয়েছে। তাহলে হচ্ছে কি ক্ষমতার ভারসাম্যটা এইভাবে আসে যে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, এটা পরিষ্কার। আমাদের এখানে প্রেক্ষাপট আসলে কি? আমাদের এইখানে হচ্ছে যে আমাদের এইরকম একটা ব্যবস্থা তৈরি করতে হবে যে আমাদের যে সংসদটা থাকবে, কেন্দ্রীয় যে শাসন কাঠামোটা থাকবে, তাকে যেন আরেকটা কাঠামো আছে সেইটার ওই সিদ্ধান্তের উপর আবার সিদ্ধান্ত নিতে পারে বা ক্ষমতার ভারসাম্যটা আসে, চাপিয়ে দেয়া না যায়। এখন আপনি রাষ্ট্রপতিকে যদি ক্ষমতা দিয়ে দেন এবং তাকে যদি প্রধানমন্ত্রীর সমপর্যায়ে নিয়ে আসেন, তাহলে রাষ্ট্র পরিচালনায় কিন্তু একটা হযবরল অবস্থা তৈরি হবে। এই যে হযবরল অবস্থা তৈরি হবে, এটা আসলে 70 অনুচ্ছেদ পরিবর্তন হলেও হতে পারে, এরকম কথা বিশ্লেষকরা বলছেন। আমি সেটা নিয়েও কথা বলবো। তবে আপনি পাকিস্তানে দেখেন, সেইখানে কিন্তু 70 অনুচ্ছেদ তুলে দিয়েছে, তাদের রাষ্ট্রপতিকে কিছুটা ক্ষমতা দেয়া হয়েছিল, আবার কেড়ে নেওয়া হয়েছে, আবার দেয়া হয়েছে, এরকম একটা ওরা একটা ধরেন আপনার এরকম সেই অস্থিরতা এখনো আছে। হ্যাঁ, এবং দেখেন পাকিস্তানে কিন্তু ইমরান খানের নির্বাচিত সরকার মেয়াদ পূর্ণ করতে পারে নাই, হর্স ট্রেডিং হয়েছে তাদের পার্লামেন্টে। একদম। আমি এটা 70 অনুচ্ছেদের একটু পরে আসবো। তবে তার আগে মুজিবুর মজু ওই ক্ষমতার ভারসাম্য নিয়ে যে কথাটা হচ্ছে, মানে এটা অনেকে বোঝার চেষ্টা করছেন যে এখতিয়ারগুলো ভাগাভাগি করে দেয়া, যে রাষ্ট্রপতি কি কি বিষয় দেখবেন, প্রধানমন্ত্রী কিভাবে দেখবেন, এটা দিয়ে আমরা ভারসাম্য বোঝাচ্ছি, নাকি কেউ একক সিদ্ধান্ত নিতে পারবেন না, ভেটো দিতে পারবেন দুজনের কেউ একজন প্রয়োজনে তাগিদে, আমরা সেটাকে ভারসাম্য বোঝাচ্ছি আসলে? আসলে ক্ষমতার ভারসাম্য শব্দটা তো বিএনপির 31 দফায় ওনারা উল্লেখ করেছেন। আর আমরা যে আলোচনাটা করেছি, কারণ বিএনপির যে 31 দফা, এটা কিন্তু একটা সময় গিয়ে বিএনপির 31 দফা আকারে থাকে না, এটা অন্যান্য রাজনৈতিক দলেরও এটার প্রতি সমর্থন ছিল। এখানে অ্যাকচুয়ালি যেটা মারুফ মল্লিক বললেন যে আমাদের যেই ওয়েস্টমিনিস্টার স্টাইল, সেটাতে কিন্তু অ্যাকচুয়ালি উনি এর আগে যখন আপনার ব্রিটিশ রাজ পরিবারের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আমাদের এখানে রাষ্ট্রপতির অবস্থানটা কিন্তু এরকম ছিল। এখন আমরা ভারসাম্য বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝাতে চেয়েছি যে আমাদের রাষ্ট্রপতিটা যাতে একটা মূর্তিমান, একটা রাবার স্ট্যাম্প না হয়, তাকেও কিছু দায়িত্ব দেয়া যেতে পারে, এবং সেই দায়িত্বগুলো কিন্তু এক্সিকিউটিভ দায়িত্ব না, এই দায়িত্বগুলো হচ্ছে সাংবিধানিক যে কিছু পদের জায়গা আছে, যেখানে আমরা যেগুলোকে প্রতিষ্ঠান আকারে দেখতে চাই, যেগুলো সরকারকে জবাবদিহিতার জায়গায় আনবে। যেমন ধরেন মানবাধিকার কমিশন, মানবাধিকার কমিশন কিন্তু সরকারকে এক ধরনের দায়বদ্ধতা জায়গায় আনবে। যেমন ধরেন পিএসসি, সেখানে কিন্তু একটা নিরপেক্ষ নিয়োগ পদ্ধতি ফলো করবে। ইভেন আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের দায়িত্বটাও রাষ্ট্রপতির হাতে দিতে চেয়েছিলাম। এখানে সত্য এটা যে রাষ্ট্রপতি যদি দেখা যায় যে দলীয় রাষ্ট্রপতি, তাহলে উনি কিন্তু দলের মতো করেই করবেন, তখন কিন্তু জনগণ বুঝতে পারবে যে কি হতো যদি সরকার মানে প্রধান, মানে এরকম একটা ধারণা, আপনি ছবিটা যদি এভাবে চিন্তা করেন যে প্রধানমন্ত্রী একটা রাজনৈতিক দলের, রাষ্ট্রপতি আর একটা রাজনৈতিক দলের, তাহলে ঘটনাটা কি ঘটতো আসলে? একটা তো বিষয় হচ্ছে আমাদের এখানে তো গণতান্ত্রিক চর্চাটা সেভাবে হয় নাই। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। আমি বারাক ওবামা আর এয়ার যখন ইলেকশন হচ্ছিল, তখন আমি ইলেকশন দেখার জন্য আমেরিকা গিয়েছিলাম। তো সেখানে আমার কাছে খুব অবাক লাগলো যে বারাক ওবামার সাথে যার খুব প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, হিলারির সাথে, উনি যখন ক্ষমতায় আসলেন, উনি হিলারিকেই তার ফরেন মিনিস্টার বানালেন। তা আমিও সেখানকার সাংবাদিকদের জিজ্ঞেস করলাম যে এরা যখন দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছিল, তখন একজন আরেকজনকে এত খারাপ ভাষায় মানে সমালোচনা করেছে বা ঝগড়াঝাটি করেছে, এখন তারা একসাথে পাওয়ার শেয়ারিং এ কাজ করবে কিভাবে? তখন তারা বলল যে আমাদের এখানকার কালচারটা হচ্ছে আমরা জনগণ, তারা দেখা যাবে যে হিলারি চিন্তা করবে, সে কখনো ওবামার সাথে একটা মানে ট্রাসেলে যাবে না, কারণ মানুষ মনে করবে যে সে তার পুরানো দ্বন্দ্বটাকে এখানে ম্যাটার করছে। কিংবা ওবামাও যদি কোনো কারণে এরকম করে, তাহলে মানুষ সেটা ধরে নেবে। ফলে তারা কিন্তু জনগণকে সামনে রেখে তারা তাদের পুরানো ভুল ত্রুটি বা তাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেটাকে সামনে আনে না। আমাদের এখানে আসলে যে এই প্র্যাকটিসটা যদি হয়, যেমন আপনি তো দেখছেন পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল একই কমিটিতে একসাথে কিভাবে কাজ করবে, এই আমাদের প্র্যাকটিসটা না থাকার কারণে এটা হয়তো অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু বাস্তবে হচ্ছে আপনি জানেন যে আমাদের ইউনিভার্সিটি গুলোতে কিন্তু এই প্র্যাকটিস গুলো ছিল। এখানে তো মানে যে রেফারেন্স গুলো আমরা দেই, যুক্তরাষ্ট্র তো অনেক দূরের দেশ। আমরা যদি পাকিস্তানের কথা ধরি, যেটা একটু আগে মারুফ মল্লিক বললেন, যে সেখানে এই 70 অনুচ্ছেদ, যেটা আমরা 70 অনুচ্ছেদের কথা বলছি, যে সরকারি দল বা মেম্বার অফ পার্লামেন্ট যদি বিপক্ষে ভোট দেয়, তাহলে তার সংসদ সদস্য পদই থাকবে না, যে কারণে বাধ্যতামূলক হয়তো তারা নিজ দলের মনোনীত প্রার্থীকে ভোটটা দেবেন। এটা নিয়ে অনেক কথা হচ্ছিল। 70 অনুচ্ছেদ বাদ দিলে কি হতে পারে, তার রেফারেন্স তো একটু পাকিস্তানের রেফারেন্সটা দিলেন। আরেকটা উদাহরণ দেই আপনাদের খেয়াল আছে, আমি
একটা উদাহরণ দিই মঞ্জু ভাই, হচ্ছে জিয়াউল হক মারা যাওয়ার পরে পাকিস্তানে বেনজির ভুট্টো ক্ষমতায় এসেছিলেন। তো উনি কিন্তু মেয়াদ পূরণ করতে পারেন নাই, উনার সরকার ভেঙে দিল পাকিস্তানের প্রেসিডেন্ট, সম্ভবত ওনার নাম ছিল ইসাক দার বা এরকম একটা কিছু। একটু গ্যাপ করে দেব। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে এরপরে নওয়াজ শরীফের মুসলিম লীগ ক্ষমতায় আসলো, উনিও মেয়াদ পূর্ণ করতে পারেন নাই, উনাকেও রাষ্ট্রপতি কিন্তু ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন। তো কি বলবেন হলো যে আমাদের দেশ বলেন, পাকিস্তান বলেন, যেমন আপনি যদি বাংলাদেশ আর পাকিস্তানকে একই জায়গায় রাখেন, সেখানে কিন্তু কিছুটা পার্থক্য, আপনি ভারতের রাজনীতিতে কিন্তু কিছুটা পার্থক্য পাবেন। এখানেই কিন্তু গণতান্ত্রিক চর্চার ভারতের রাষ্ট্রপতির কি খুব বেশি ক্ষমতা আছে? না, আমি আপনাকে যেটা বলছি যে ক্ষমতার পার্থক্য থাকলেও আপনি দেখবেন যে সেখানে কিন্তু এক ধরনের, যদি মানে অন্য, যেমন আপনি দেখেন ভারতে কিন্তু এই, আমি তো উদাহরণ দিলাম যে এপিজে আবুল কালামকে কিন্তু একজন নন পলিটিক্যাল লোক বা উনি খুব ব্যক্তিত্ববান ছিলেন, কিন্তু ভারতীয় সরকার যে দমন পীড়ন করছে কাশ্মীরে, সেটা নিয়ে তো এপিজে আবুল কালাম কোনো কথা বলেন নাই। না, সেটা তো আমি আপনাকে যেটা বলছি যে সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার তো না, আমি সেই জন্য যে উনি বলবেন আমি সেটা বলছি না। আমি বলছি যে প্রশ্নটা আমাদের কাছে আসছে যে দুইজন যদি দুই দলের লোক হন, তাহলে কি আসলে আমরা মানে সুফল পাবো কিনা, প্রশ্নটা কিন্তু সেখান থেকে আলোচনা করছি। হ্যাঁ, মানে একটা অস্থিরতা তৈরি হতে পারে না যে, কি বলবেন আসলে? আমি তো বলছি এক দলের থেকে হলেও তো অস্থিরতা হতে পারে, হয়েছে না আপনার, বললাম তো, চৌধুরীর সাথে বিএনপির পার্থক্যটা কি নিয়ে হয়েছে, তো সেই জন্য সেই জায়গা থেকে অস্থিরতা হতে পারে। সেটা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা যদি গণতান্ত্রিক চর্চাটাকে প্রপারলি করতে পারতাম, বা আমাদের এখানে যদি আমরা, যেটা হয় কি, একটা সুনির্দিষ্ট জায়গায় সংস্কার করলে লাভ হবে না, এজন্য আমাদের সামগ্রিক সংস্কারের কথাটা আমরা বারবার বলছি যে আপনি যদি ধরেন আপনি ব্রিটিশ পার্লামেন্টের একটা দিককে অনুসরণ করলেন, কিন্তু এটা সুফল তো আপনি পাবেন না। আপনি ইন্ডিয়ান পার্লামেন্টের একটা দিককে মডেল আকারে প্র্যাকটিস করা শুরু করলেন, এটা সুফল আমরা পাবো না। আমাদেরকে একটা সামগ্রিক কালচারাল চেঞ্জের মধ্যে আসতে হবে। তাহলে আপনার ওয়েস্টার্ন ইউরোপের মডেলটা ফলো করছি না কেন? আমি জার্মানির যে উদাহরণটা দিলাম, আমরা ওই দিকে যাচ্ছি না কেন তাহলে? আমি সেটাই বলছি যে আমাদেরকে ওভারঅল, যেমন আমরা এবারে যেই কাজটা করতে চেয়েছিলাম, যে সংস্কারটা সামগ্রিক আকারে যদি করা যায়, যেমন ধরেন 10টা সংস্কার কমিশন করা হয়েছে, আরো যদি 5-7টা সংস্কার কমিশন, এগুলো তো একটা দলিল আকারে আমাদের সামনে আসছে, এগুলো সবগুলো একসাথে যদি পরিবর্তনের দিকে আমরা যেতে পারি, তাহলেই পরিবর্তনটা সম্ভব। যেমন আমরা দেখেন, এই যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি যেই বিহেভিয়ারাল চেঞ্জটা এনেছেন, এটা তো কাঠামোগত না, কিন্তু উনি যে কালচারাল চেঞ্জটা আনতে চাচ্ছেন, এই যে আমি দেখেছি যে প্রধানমন্ত্রী যেহেতু জৌলুস পরিহার করেছেন, আপনি দেখবেন মন্ত্রীরা এখন অটোমেটিক্যালি জৌলুস থেকে ওনারা সরে যেতে বাধ্য, এবং মন্ত্রীরা কিন্তু এখন খুব ঝামেলার মধ্যে আছেন, একটু যে জৌলুস দেখাবেন, একটু যে ভাবসাব দেখাবেন, সেটা দেখাতে পারছেন না। আমি বলতে চাচ্ছি যে এই পরিবর্তনটা একটা নির্দিষ্ট জায়গায় আসলে হয়, এটার সুফলটা আমরা পাই না। তারেক রহমান সাহেব যেই পরিবর্তনটা ওনার নিজের পক্ষ থেকে করেছেন, এই পরিবর্তনটা যদি টপ টু বটমে সঞ্চারিত হয় এবং রাষ্ট্র কাঠামোর বিভিন্ন ক্ষেত্রেও হয়, তাইলে কিন্তু সুফলটা পাওয়া যাবে। বুঝতে পারছি, আমরা তো মানে একটা আইডিয়াল বা একটা আদর্শগত দিক নিয়ে কথা বলছি, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে নানা পক্ষ আছে, মাঠ গরম করা এবং বিতর্কের জন্য বিতর্ক তৈরি করা, নানাভাবে নিজেদের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য পরিস্থিতি অস্থির করে তোলা, অনেক ক্যাটাগরি এখানে আছে সক্রিয়, সেগুলো মাথায় তো বিবেচনা রাখতে হবে। আমি এই জটিলতা থেকে বাঁচার জন্য একটু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল, আপনাকে একটু আমন্ত্রণ জানাই। আমরা যে পয়েন্টটাতে আটকে আছি সেটা হচ্ছে আমাদের নিজস্ব একটা রাষ্ট্র কাঠামো ব্যবস্থা আছে, আমাদের একটা কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, এই সংবিধান মাথায় রেখেই আমরা 23তম রাষ্ট্রপতি পেলাম। আমাদের আলাপটা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে, কথা হচ্ছে 70 অনুচ্ছেদ নিয়ে, এবং এমন একটা ভিজুয়াল আমরা করছিলাম যে ধরা যাক প্রধানমন্ত্রী এক দলের, রাষ্ট্রপতি আরেক দলের, তাহলে আসলে সেই সমন্বয়টা কিভাবে হবে? অস্থিরতা দেখেন না কি ধরনের শঙ্কা দেখেন? মারুফ মল্লিক যেমন রেফারেন্স দিচ্ছিলেন পাকিস্তানের কথা, যে সেখানে আসলে কি ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল, আপনি আপনার জায়গা থেকে কি দেখেন বাংলাদেশের ব্যবস্থার মধ্য দিয়ে? জি, বাংলাদেশের, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের এক্সিস্টিং কনস্টিটিউশনে যেটা আছে, আসলে কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, যে ব্যালেন্স অফ পাওয়ার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন দেখেন
পৃথিবীর কোনো সংবিধানই কিন্তু একদিনে রচিত হয়নি। সংবিধান পরিবর্তনশীল এবং সংবিধান মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতেই কিন্তু সংবিধান সংস্কার হতে পারে, পরিবর্তন হতে পারে, পরিমার্জন হতে পারে। কাজে সেই প্রেক্ষিতে এখন যে প্রধানমন্ত্রী শাসিত যে সরকার আছে, আমরা যদি ব্যালেন্স অফ পাওয়ার করতে চাই, পৃথিবীর অনেক রাষ্ট্রেই, আপনি ইতিমধ্যে আমার সম্মানিত সহ আলোচক বিষয়টি পয়েন্ট আউট করেছেন, অনেক দেশেই সেটা আছে এবং সেটা প্রয়োজন এই অর্থে, কখনো আপনি দেখেন গত 16-17 বছর আওয়ামী ফ্যাসিস্টদের সময় যখন প্রধানমন্ত্রী স্বেচ্ছাচার হয়ে গেছেন, স্বৈরাচার হয়ে গেছেন, তখন যদি একজন প্রেসিডেন্টের এই ক্ষমতার ভারসাম্যতা থাকতো, উনি কিন্তু তখন ইন্টারফেয়ার করতে পারতেন। এইটা ডিপেন্ড করছে ডেফিনেটলি প্রেসিডেন্ট যখন একজন প্রজ্ঞাবান এবং সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয় এবং মানুষের কথা চিন্তা করে, তখন কিন্তু ইন্টারফারেন্সের ইস্যুটা থাকে। আর যদি একইভাবে প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ চাটুকার কোনো রাষ্ট্রপতি হয়, তখন কিন্তু আসলে সেটা ইনফ্যাক্ট কনস্টিটিউশনে থাকলেও ইনফ্যাক্ট ওটা কি হয় সেটা তো আমরা দেখেছিও বটে। আমি আপনার কাছ থেকে এই মতামতটাই আসলে নিতে চাইছিলাম। আমি শুধু আলাদা করে একটা বিষয় একটু জেনে, আপনি যদি জানতে চান কিছু জানতে পারেন। আমি একটু মিথিল ভাইয়ের কাছে যে প্রশ্নটা করতে চাই, আমাদের যে আলাপটা উঠেছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে, ধরেন যুক্তরাষ্ট্রে তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম আছে, এখন তারা তো ভারসাম্য আনার জন্য কি এটা প্রধানমন্ত্রী নিয়োগ দিবে কিনা? দেয় নেই তো। তারা তো কংগ্রেস এবং ওদের সেনেটের মধ্যে হচ্ছে ক্ষমতার ভারসাম্য বজায় রাখে। ধরেন এই যে আমরা যেটা পার্লামেন্টারি যে সিস্টেম, এইখানে কিন্তু আমার মনে হয় না, আমি যদি ভুল না বলে থাকি, আপনি পৃথিবীর কোনো দেশেই রাষ্ট্রপতি বলেন, রাজা বলেন, যাই আছে, খুব একটা শক্তিশালী না। জার্মানির প্রেসিডেন্টের নাম কেউ জানে? আমার ধারণা জানে না। স্পেনের রাজার নাম কেউ জানে না। বেলজিয়াম, নেদারল্যান্ডেও রাজা আছে যতদূর আমি জানি, কিন্তু এদের নাম আমরা জানি না। কারণ কি, আসলে আপনার আমাদের যে মূল আলাপটা হয় গোড়া থেকে, যে ক্ষমতার ভারসাম্যের আলাপটা, গোড়ায় গলতটা হচ্ছে আমরা শাসন ব্যবস্থার ভারসাম্য না এনে দুইজন ব্যক্তিকে ফোকাস করে আমরা বলছি যে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। এবং এটা আনতে হবে গিয়ে আমাদের এই জুলাই সনদে যেটা বলা হয়েছে, যে মঞ্জু ভাই বলে গেলেন, ইভেন তারা বলার চেষ্টা করছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাষ্ট্রপতি নির্বাচিত হবে, রাষ্ট্রপতির হাতে থাকবে। এক্সাম্পল দিন, মানবাধিকার কমিশনের দুদকের। এখন আপনার নির্বাহী বিভাগের প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন, ডে টু ডে প্র্যাকটিস করবেন প্রধানমন্ত্রী। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে যদি প্রধানমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে সিঙ্ক না হয়, পলিসিগত যদি আপনি ইন লাইন না থাকেন, তাহলে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? এই জায়গায় তো আপনার রাষ্ট্র পরিচালনা একটা ক্যাওটিক পরিস্থিতি তৈরি হবে। এইখানে আপনার যেটা আপনার যদি অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি আনতে চান, তাহলে হচ্ছে কাঠামোটার পরিবর্তন করতে হবে। আপনার স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। আপনি আমাদের ঢাকা শহরের যে একটা হজবরল অবস্থা, আপনি দেখবেন একদিকে ওয়াসা রাস্তাঘাটে, আর একদিকে আরেক প্রতিষ্ঠান গিয়ে রাস্তা কাটা শুরু করছে, ঢাকার ট্রাফিক কন্ট্রোল করে পুলিশ, আবার একদিকে গিয়ে পার্কিং কন্ট্রোল করতেছে সিটি কর্পোরেশন। এখন আপনার সিটি গভর্নমেন্ট যদি শক্তিশালী এবং অটোনমাস হতো, তাহলে কিন্তু এত ক্যাওটিক পরিস্থিতি থাকতো না। আমরা তো সেইটা নাই। আপনি দেখবেন আমাদের সংস্কার প্রস্তাবে কখনোই স্থানীয় সরকারকে শক্তিশালীর কথা বলা হয় না। আচ্ছা, আমি আরেকটা পয়েন্ট একটু বোধ করে এটা শুনলেন অধ্যাপক মিথিল, একটা বিষয় আপনি দেখেছেন কিনা, আমরা একটু আগে আলাপ শুরু করার আয়োজন শুরু করার আগেই বলছিলাম মারুফ মল্লিককে, আমাদের রাষ্ট্রপতি শপথ নিলেন এবং তারপর প্রথম অভিনন্দন বার্তাটা এলো ভারত থেকে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এটা করেছেন। আমরা কি এটা খুব জেনারেল একটা বার্তা হিসেবে দেখব, নাকি এটা কূটনৈতিক কোনো আলাদা বার্তা আপনি দেখেন? আপনার কি মনে হয়? আপনি আমাদের সবচাইতে নিকটতম প্রতিবেশী ভারত, এবং ভারত থেকে একটা অভিনন্দন বার্তা আসা, এটাই কি স্বাভাবিক না? আমরাও তো একইভাবে ভারতের কোনো ইস্যু থাকলে কিন্তু আমরা সেভাবেই সেটা দ্রুত, আমরা যত দ্রুত অন্যান্য দেশের অভিনন্দন বার্তা আসার আগেই কিন্তু আমরা সেটা দেই। এবং আমি এটা মনে করি যে বাংলাদেশের যেমন
ভারতের সাথে সুসম্পর্ক প্রয়োজন, একইভাবে ভারতেরও কিন্তু গুরুত্ব রয়েছে। এই প্রশ্নটা আমি কেন করলাম জানেন, মানে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক মানে ইন্টার্ম গভর্নমেন্টের আমল থেকে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে ভিসা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে কিছুটা ভালো হচ্ছে, ভালো হওয়ার পথে রয়েছে। মাঝখানে আমরা 5 আগস্টে আমরা দেখলাম শেখ হাসিনার প্রেস কনফারেন্সটা যখন ওখানে হলো তখন এখান থেকে প্রতিবাদ জানানো হলো। তারপর আমরা দেখলাম যে সিচুয়েশনটা কিছুটা মানে, এবং আপনার সঙ্গে কথা হচ্ছিল দীনেশ ত্রিবেদী যখন এখানে এলেন, তিনি যেভাবে কথা বলেছিলেন কিছু কিছু কথা নিয়েও আবার আলোচনা সমালোচনা হচ্ছিল। সেই জায়গা থেকে আসলে প্রথম অভিনন্দন সেখান থেকে আসবে, আলাদা কোনো মেসেজ এখানে আসছে কিনা সেটাই জানতে চাওয়া ছিল, আলাদা কোনো বার্তা এখানে কিনা। আসলে আপনি দেখেন যে 5 আগস্টের আগে যদি চিন্তা করেন, ওয়ান ডাইমেনশনাল যে ডিপ্লোম্যাটিক রিলেশন বাংলাদেশের সাথে ছিল, এখন কিন্তু বাংলাদেশ বহুমাত্রিক কূটনৈতিক সম্পর্কে কিন্তু আপনি সেটা পরিলক্ষিত হচ্ছে। এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি হয়তো যেটা আগে ভারতের একটাই ছিল যে বাংলাদেশের হয়তো কূটনৈতিক সম্পর্ক ভারতকে মাধ্যম ধরেই হয়তো অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক যেটা আগে হয়েছে সেটাই ধারণা ছিল। এখন বাংলাদেশের অনেকগুলো অপশন হয়ে গেছে, এবং হয়ে গেছে ইনফ্যাক্ট হচ্ছে বাংলাদেশেরও সবার আগে বাংলাদেশ, কারণ বাংলাদেশের স্বার্থ আগে যে দেশের সাথে যেখানে যে ইস্যুতে স্বার্থ রক্ষিত হবে বাংলাদেশ কিন্তু সেভাবে এগিয়ে যাবে এবং এগিয়ে যাচ্ছে। এবং এটা ভারত হয়তো দেরিতে উপলব্ধি করেছে, এবং দেরিতে উপলব্ধি করেও কিন্তু ওরা চুপ থাকেনি। ভারতও চাচ্ছে যে বাংলাদেশের সাথে সমান্তরাল হয়ে আগের মতো প্যাটার্নে যে কূটনীতিক সম্পর্ক হলে যে চলবে না, ভারত কিন্তু সেটা উপলব্ধি করছে এবং করছে বিদায়ী আপনি দেখেন ভারতের দিক থেকে কিন্তু আপনি দেখেন এই শেখ হাসিনার প্রেস কনফারেন্সের পরেও যেটা ধরেন ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, জানানোর পরেও কিন্তু ভারত হয়তো শঙ্কা করছে আমাদের প্রধানমন্ত্রী সেখানে ভিজিট করতে যাবে কি যাবে না। এর জন্য ভারতের পক্ষ থেকে কিন্তু প্রচেষ্টা অব্যাহত আছে। এটা কিন্তু একটা পজিটিভ জেস্চার হিসাবে আমি দেখছি, কারণ যত কথাই বলি আমরা আমাদের সোশ্যাল মিডিয়া যত রকমের আমি একটু বলে রাখি, প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন কি যাবেন না এবং এটা নিয়ে ভারত কি বলছে, আমাদের প্রেস সচিব কি বলছে, সেটা নিয়ে আমি একটু পরে আসবো, বিরতির পরেই না হয় এটা নিয়ে আমরা একটু আলাপ করবো। কিন্তু আমরা শুধুমাত্র রাষ্ট্রপতি এবং নতুন মন্ত্রী সভা যেটা রদবদল হলো সেটা নিয়ে আলাপ করতে চাই। আপনি খুব চমৎকার করে স্পষ্ট করেছেন। এবং মঞ্জুর রহমান মঞ্জু, একটা বিষয় একটু বলবেন, কেন হঠাৎ করে মন্ত্রিসভার রদবদল ঘটলো বলে আপনি মনে করেন? বিষয়টা আমার কাছেও কিছুটা, এমনিতে তো কিছুদিন থেকে মন্ত্রিসভার রদবদলের বিষয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু কয়েকটা সিগনিফিকেন্ট চেঞ্জ একটু আমার কাছে বোধগম্য মনে হয়নি। কারণ তথ্যমন্ত্রী নতুন একজনকে দেয়া, তারপরে আরো 2-1 মন্ত্রীকে মানে পরিবর্তন করা, যেমন বেশ কিছুদিন থেকে আলোচনা হচ্ছিল যে স্থানীয় সরকার, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এগুলোতে একটা পরিবর্তন আসছে, এ ধরনের কিছু গুঞ্জন তৈরি হয়েছিল। তো একটা জিনিস ভালো যে মঈন খানের মতো একজন মানে দক্ষ এবং প্রাজ্ঞ রাজনীতিবিদ, তাকে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের পরিবর্তনটা নিয়ে আমি কিছুটা নিজেও একটু অবাক হয়েছি যে এই পরিবর্তনটা কেন, এটার কোনো সিগনিফিকেন্স আছে কিনা। আর আরো কিছু মন্ত্রণালয়, আচ্ছা, আর একটা বিষয় হ্যাঁ আমি বুঝতে পারলাম একটা বিষয়, এগুলোর মধ্যে একটা পরিবর্তন। জি নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। মারুফ মল্লিক, একটা বিষয় একটু বলবেন, মানে আমরা রাত 10টার যে আয়োজন, সেই 10টার আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম নীলুফা চৌধুরী মনিকে, এবং ওনাকে ঠিক একই বিষয় জানতে চেয়েছিলাম যে কেন এই মন্ত্রিসভার রদবদল। উনি যেটা ব্যাখ্যা দিলেন যে খরচ কমানোর জন্য হোক, কৃচ্ছতা সাধনের জন্য হোক, আগে সরকার যে পরিমাণ মন্ত্রী প্রতিমন্ত্রীর জন্য ফিল্ডগুলো তৈরি করেছিলেন, এই সরকার সেটা কমিয়ে এনেছে। কমিয়ে আনার কারণে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে একজন মন্ত্রীর উপরে 3-4টা মন্ত্রণালয়ের প্রেশার থাকছে, একজন প্রতিমন্ত্রী প্রচুর কাজ করতে হচ্ছে। সময়টা এরকম যে আপনি আসলে দৌড়ে পাচ্ছেন না, তখন বাধ্য হয়ে নতুন কাউকে অনবোর্ড করতে হচ্ছে। এটা কি আমরা মানে কনভিন্স হবো নাকি আলাদা করে কোনো? না, ধরুন মন্ত্রিসভায় পরিবর্তন খুব স্বাভাবিক ঘটনা। যখন একটা দল ক্ষমতায় থাকে সে তার নতুন নতুন সদস্যদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবেন, কেউ বাদ যাবেন, কেউ ঢুকবেন, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। তো আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি যেটা বললেন যে আসলেই আমাদের কিন্তু একটা সময় বাংলাদেশের 24 জন মন্ত্রী নিয়েও সরকার পরিচালনা করা হয়েছে, কিন্তু আমাদের ইকোনমিক কলেবর বেড়েছে, কাজের ব্যাপ্তি বেড়েছে। তো সেই জায়গায় যখন একজন মন্ত্রী বা একজন প্রতিমন্ত্রী যখন
একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, তখন কিন্তু তাদের উপর এক ধরনের চাপ তৈরি হওয়ার একটা প্রশ্ন সুযোগ অনেকে আছে। করছেন, আমি শিওর এটা হয়তো মুজিবুর রহমান মঞ্জুর মাথায়ও আসতে পারেন। আমাদের তো পররাষ্ট্রমন্ত্রী একজন আছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী একজন ছিলেন শামা ওবায়েদ, পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন হুমায়ুন কবির, হুমায়ুন কবির হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, জি। তাহলে শামা ওবায়েদও পররাষ্ট্র প্রতিমন্ত্রী, মানে দুজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি থাকবেন আমাদের এখানে? না, এটা তো সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে কিছু বলা হয় নাই, দুইজনই থাকতে পারেন। একজনকে হয়তো বা ধরেন এশিয়া প্যাসিফিক এই অঞ্চলের ডেস্কের দায়িত্ব দেওয়া হলো, আরেকজনকে হয়তো বা ইউরোপের দায়িত্ব দেওয়া হলো, আরেকজনকে হয়তো বা ইউএস, এরকম আঞ্চলিকভাবে যদি ভাগ করে দেয় মন্ত্রীদের যে আপনি এই দিকটা দেখেন, বা একজনকে হয়তো বা বললো যে আপনি ফরেন ট্রেড দেখেন, আরেকজনকে বললো যে না আপনি ডিপ্লোম্যাটিক মানে কাজ ভাগ নেগোসিয়েশনসটা করে দেখেন। দিয়ে দুজন প্রতিমন্ত্রী থাকতে পারে। কাজের গতিশীলতা আনার জন্য তো এরকম হতেই পারে, এটা তো অসম্ভব কিছু না। আমাদের কি এরকম কোনো রেফারেন্স ছিল আগের কখনো? আগে নাই, নতুন করে শুরু হচ্ছে, সমস্যা কি? ওকে, মুজিবুর রহমান মঞ্জু, আপনার এই যে কথা বলার সময় ব্যান্ডউইথের সমস্যা হচ্ছিল, আপনি একটু শেষ করবেন। বিশেষ কোনো অবজারভেশন আছে কিনা মন্ত্রীদের ক্ষেত্রে? তথ্য মন্ত্রণালয় নিয়ে আপনি একটু কনফিউশনে বলছিলেন কথা। জি, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে যেটা মারুফ মল্লিক বললেন যে এটা ঠিক আছে, সরকারের তো নিজস্ব একটা পরিকল্পনা বা নীতি অবশ্যই থাকবে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি, যে অনেক উপদেষ্টাদেরকে নিয়ে প্রশ্ন ছিল, ঠিক এখনো অনেক মন্ত্রীদের পারফরমেন্স নিয়ে কিন্তু প্রশ্ন আছে। 6 মাস পরে একটা পুনর্মূল্যায়নের একটা প্রত্যাশা জনমনে ছিল, তো সেই জায়গায় সে ধরনের কোনো পরিবর্তন না করে আরো দু একজনকে নতুন মন্ত্রী আকারে ঢুকানো হয়েছে। নিশ্চয়ই সরকারের সে জায়গায় কোনো একটা পরিকল্পনা আছে। বিরোধী দলের পক্ষ থেকে তো আমরা ছায়া মন্ত্রিসভার কথা শুনতে পারছিলাম, তারা কি এটা ভেবেছে সিরিয়াসলি? না, বিরোধী দলের যে ছায়া মন্ত্রিসভার কথা বলা হয়েছিল সেখানে কিন্তু আমি খুব বেশি উল্লেখযোগ্য তেমন কোনো পদক্ষেপ এখনো চোখে পড়েনি। আমরা নিজেরাও আমাদের রাজনৈতিক দল আকারে আমাদেরও একটা পদক্ষেপ নেওয়ার দায়িত্বটা কি সরকারের নাকি বিরোধী দলের? বিরোধী দল না, বিরোধী দলের ছায়া মন্ত্রিত্ব তো বিরোধী দলই করার কথা বলেছে, তাদেরই সেটা দায়িত্ব। এগুলো আসলে নতুন কনসেপ্ট তো আমাদের এখানে। আমি জানি না বিরোধী দল মানে বিশেষ করে বিরোধী দল আকারে ওনারা যে ছায়া মন্ত্রিসভার কথা বলেছেন, সেটা ওনারা বিভিন্ন জায়গায় আমরা যে ধরনের ফরমেশন দেখেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট ফরমেশন না। আমরা নিজেরাও চেষ্টা করছি একটা ছায়া মন্ত্রিসভা বা একটা এক ধরনের মানে এটা জানতে চাইছি এই কারণে যে অনেকে এটা বলার চেষ্টা করেন যে জুলাই সনদ, গণভোটের রায়, এরকম নানা কিছু নিয়ে বিরোধী দল মাঠে যেভাবে শক্তভাবে কথা বলছে, সরকার প্রতারণা করছে, নানা শব্দ ব্যবহার করছে, তার চাইতে যদি তারা খুব জোরালোভাবে একটা ছায়া মন্ত্রিসভা তৈরি করতে পারতো, সেখানে সরকারের দুর্বলতাও তারা স্পষ্ট করতে পারতো যদি সরকার দুর্বল হয়ে থাকে। জি, না, এটা আপনি সুন্দর বলেছেন। আসলে হচ্ছে বিরোধী দলের বহুমুখী কার্যক্রম দরকার ছিল, কিন্তু এই জায়গায় তো একটা ঘাটতি আছেই। আমরা যেটা এবারে আমাদের যেটা পর্যালোচনায় আমরা বারবার দেখছি যে পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকাটা আরো বেশি কার্যকর হওয়া দরকার ছিল, কারণ বিরোধী দলের অভিজ্ঞতা কম, সংখ্যাও তারা সরকারি দলের চাইতে ছোট। এটাকে কাভার করার জন্য যে ধরনের বুদ্ধিবৃত্তিক এবং দক্ষতার সাথে পার্লামেন্টারি পলিটিক্সটা ফেস করা দরকার, সে জায়গায় বিরোধী দলের যথেষ্ট ঘাটতি আছে। এরকম মনে হচ্ছে মঞ্জু ভাই যে আমরা যে শ্যাডো ক্যাবিনেটের কথা বলছি, এই জায়গায় কি তাদের মধ্যে যথেষ্ট যোগ্য লোক নেই যেটা দিয়ে তারা এই ধরনের একটা ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারেন? কারণ দুঃখজনক হলেও সত্য, পার্লামেন্টে তাদের কয়েকজন সদস্য এমন সব মন্তব্য করেছেন বা কথা বলেছেন যেটা আসলে পার্লামেন্ট মেম্বার হিসেবে যায় না। মনে হচ্ছে বাজেটই বোঝেন না, পার্লামেন্টে এবারে যেহেতু অনভিজ্ঞ লোকদের বিরাট একটা অংশ আছে, সেটা সরকারি দলেও আছে, বিরোধী দলে আছে। তবে বিরোধী দলের প্রফেশনটা খুব চোখে পড়ার মতো। ধরেন বিরোধী দলের প্রায় 80 বা 85 লোকের মধ্যে সেখানে দেখা যাচ্ছে মাত্র 4 জন বা 3 জন তারা আগে পার্লামেন্টে ছিলেন। না, এইখানে মঞ্জু ভাই বিষয়টা হচ্ছে কি, আমি একটু বলি, আপনাকে দুঃখিত থামিয়ে দিচ্ছি বারবার। এইখানে হচ্ছে অভিজ্ঞতা কোনো বিষয় না। ধরেন আপনি দীর্ঘদিনের আপনার রাজনৈতিক অভিজ্ঞতা আছে, আপনি ছাত্র রাজনীতি করেছেন, এখন জাতীয় পর্যায়ে রাজনীতি করছেন। এখন কোনোদিন যদি আপনি পার্লামেন্ট মেম্বার হন, বিষয়টা এরকম না যে আপনি বুঝবেন না, কারণ আপনার একটা রাজনৈতিক বোঝাপড়া আপনার মধ্যে তৈরি হয়েছে। হ্যাঁ, মারুফ মল্লিক, আমাদের কাছে সুযোগ থাকলে এই শ্যাডো ক্যাবিনেটে আরো আলাপ করতাম, কিন্তু আমার হাতে আসলে প্রধানমন্ত্রীর সফর নিয়ে নানা ধরনের তথ্য আছে, সেগুলো একটু আলাপ করতে চাই। বিরতিতে যাব এবং ফিরে এসে ডক্টর মিথিল আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা হবে। তার আগে মুজিবুর রহমান মঞ্জু, একটা প্রশ্ন আমি একটু আপনার কাছে করে যেতে চাই, কারণ প্রধান বিরোধী দলের নেতা জামাত আমির তিনি বলেছেন আমাদের প্রধানমন্ত্রী যদি ভারত সফরে যায় তাহলে কথা হতে হবে ন্যায্যতার, সেই সফরটা হতে হবে ন্যায্যতার, সমতার। একটু জানাবেন আসলে মানে একটা সফর কিভাবে সমতা দিয়ে ডিনোট করা যায়? মানে ইনভাইটেশন আসছে, আমরা সেখানে আমাদের প্রধানমন্ত্রী যাবে, দাবি সেখানে নেগোসিয়েশন, এমওইউ স্বাক্ষর, নানা কিছু তো আমরা ন্যায্যতা সমতার কথা বলতে পারি, কিন্তু সেই সমতার
সফরে কিভাবে হয় একটু সংজ্ঞাটা জানবো আপনার কাছ থেকে। একটা বিষয় একটু আপনার কাছে একটু জানি মারুফ মুলুক, তারপর আমরা অধ্যাপক মিথিলের কাছে ব্যাখ্যাটা জানবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রেস সচিব, প্রধানমন্ত্রী প্রেস সচিব স্পষ্ট করে বলেছেন প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে কোনো আপডেট নাই, কোনো তথ্য এখন পর্যন্ত দেওয়ার মতো কিছু নাই, বলার মতো কিছু নাই। একই কথা জয়সরও বলেছে আমি এ বিষয়ে এখন দেওয়ার মতো কোনো তথ্য নাই, তিনি এখানে আসছেন কি আসছেন না ইটস নট কনফার্ম। কিন্তু ভারতের গণমাধ্যম প্রায় সবাই রিপোর্ট করে ফেলেছে 23 থেকে 25 আগস্টের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আসছেন, এবং আনন্দবাজার সহ ইন্ডিয়া টুডে সহ নানা পত্রিকা আমরা বিভিন্ন সময় দেখছি এরকম। কেন হচ্ছে এরকম? এটা হচ্ছে ধরেন বাংলাদেশ ভারতের এখন যে সম্পর্কটা এটা খুবই একটু জটিলতার মধ্যে আছে। কারণ ভারত দীর্ঘ সময় আওয়ামী লীগের ফেসিবাদের অন্যতম সমর্থক ছিল এবং ফেসিস্টরা সব ভারতে গিয়ে পালিয়ে আছে। তো সেই জায়গায় ভারতের প্রতি বাংলাদেশের মানুষের মনোভাবটা খুব একটা ইতিবাচক না। তো এই যে ইতিবাচক না সেটাকে ধরেন আরেকটু যে আমাদের যে সরকার আছে বিএনপি, এই সরকারের প্রতি জনগণকে যদি কোনোভাবে আমি বলবো খেপিয়েই তোলা যায়, এটা একটা ট্রিক। এখন ভারতীয় গণমাধ্যম যে সংবাদগুলো করছে দেখেন, এর আগে কিন্তু সংবাদ হয়েছে যে এনডিটিভি করেছে যে প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, সেটাকে আবার কিন্তু ফলো করে আমাদের বাংলাদেশের গণমাধ্যমেও এনডিটিভিকে উল্লেখ করে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী যাচ্ছেন। এখন এই মুহূর্তে বাংলাদেশ ভারতের সম্পর্কের কিছু বিষয় আছে যেগুলো এখন আসলে সমাধান হয় নাই, বিশেষ করে শেখ হাসিনাকে ফেরত দিবে কিনা, তারপরে আরো কিছু বাংলাদেশে প্রত্যেক দিনই তারা মানুষ ঠেলে পাঠিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের যে শুভেন্দু অধিকারী অত্যন্ত উত্তেজক কথাবার্তা বলেছেন। এরকম একটা পরিস্থিতিতে যদি বিএনপি সরকার বা প্রধানমন্ত্রী ভারত সফরে যান, তাহলে জনগণের উপর তার যে নিয়ন্ত্রণটা আছে বা আস্থার জায়গাটা আছে সেটা একটু টলে যেতে পারে। ওদের দেশে গণমাধ্যম তাহলে আমরা কি বুঝবো, ইচ্ছা করে এই জাতীয় প্রতিবেদনগুলো তৈরি করে? অসম্ভব কিছু না, ওদের যে সাউথ ব্লক থেকে ইচ্ছে করে এই সংবাদগুলো দেওয়া হয়েছে গণমাধ্যমকে যে আপনারা এই ধরনের সংবাদ করেন। তাতে কি ধরনের কেওয়াস তৈরি হবে? সিচুয়েশনটা কি? ধরেন মঞ্জু ভাইরা তখন বিরোধী দলের জায়গা থেকে কথাবার্তা বলা শুরু করবে, এই সরকার কেন যাচ্ছে, এই বিষয়গুলি তো সমাধান করতে পারছে না, তাহলে কি ভারতের সঙ্গে বাংলাদেশ এই সরকারের কোনো সমঝোতা করছে কিনা, শেখ হাসিনাকে না ফিরিয়ে এনেই প্রধানমন্ত্রী যাচ্ছেন, গোপন আতাত হয়েছে কিনা, এই ধরনের যখন রাজনৈতিক কথাবার্তা আপনার আলোচনার টেবিলে আসবে তখন সরকার কি হবে, একটু বেকায়দায় পড়ে যাবে। সরকারের যে এখন যে পজিশনটা আছে, সরকার খুব শক্তভাবে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু একটা চিঠি দেওয়া হয়েছে, শক্তিশালী চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে যদি এই সংবাদগুলি আপনার ছাড়া হয়, আপনি তো গণমাধ্যমে কাজ করেন, গণমাধ্যমে আমিও কাজ করেছি, গণমাধ্যমে আমি পড়িয়েছিও, তো সেই জায়গায় এই ধরনের ধরেন এজেন্ডা সেটিং বা মিডিয়া ফ্রেমিং এর পার্ট হিসেবে তো এগুলো হতেই পারে। এটা একটা ম্যাটিকুলাস ডিজাইন হতে পারে, অসম্ভব কিছু না। আমি একটু অধ্যাপক মিথিল আপনার মতামতটা একটু নিতে চাই। মানে এই জাতীয় পরিবেশ আমি আসবো আপনার কাছে, আপনার কাছে প্রশ্নটা আবার রাখা আছে একটু পরে। আমি একটু অধ্যাপক মিথিল আপনার একটা মতামত এখানে নিব, একটু বিশ্লেষণ করবেন। মানে আমরা এরকম সিচুয়েশন আগে কখনো দেখিনি যে দুই দেশের সরকার প্রধানরাই বলছে এখন কোনো আলোচনা হয়নি, এখন সফর কনফার্ম না, কিন্তু দুই দেশের মধ্যে ওদের দেশের গণমাধ্যমেই কেবল এই শিরোনামটা দেখতে পাচ্ছি, দিনক্ষণ উল্লেখ করা, কি কি হবে, কোথায় কোন ধরনের বৈঠক হবে, সব কিছু আসলে তারা একেবারে লাইন বাই লাইন লিখে দিচ্ছে। একটু ব্যাখ্যা পেলাম মারুফ মুলুকের কাছ থেকে, আপনি কিছু যুক্ত করবেন কিনা? আমার মনে হয় অনেকটাই উত্তর মারুফ মল্লিক দিয়ে দিয়েছেন, কিন্তু আমি একটা কথা আমার কাছে খুব স্পষ্টত প্রতীয়মান হচ্ছে যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কটাকে প্রায়োরিটি দিচ্ছে। আপনি দেখেন, হ্যাঁ আপনি যথার্থই বলেছেন যে আগে কখনো দেখিনি, আগে আমরা এই জন্য দেখিনি কাজে আগে হচ্ছে আমরা এক মেরু কেন্দ্রিক ছিলাম এবং ওরা ধরেই নিত যে বাংলাদেশ যেটাই করে সেটাই আমাদের সাথে আলোচনা করেই করবে। ব্যাপারটা কিন্তু এখন সেরকম না বিদায়ী কিন্তু ওনারা আমাদের সাথে সম্পর্কের ইস্যুটাকে খুব গুরুত্ব দিচ্ছে। ওনারা যেমন গুরুত্ব দিচ্ছে আমাদেরও গুরুত্ব, আমি যেটা বলবো প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদেরও গুরুত্ব দেওয়া উচিত। নিঃসন্দেহে ভারত যে একমুখী পররাষ্ট্রনীতি থাকার কারণে আগে যা করেছে আমরা তো সেভাবে এগিয়ে যাচ্ছি না, যাব না। স্বাভাবিকভাবেই যে এই স্লোগানটাই আমি বলবো সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখে। দেখুন মানে এরকম সিচুয়েশন যখন তৈরি হয় তখন সবচাইতে বড় ভোগান্তির শিকার হয়, তথ্য বিভ্রাটের শিকার হতো দুই দেশের জনগণ। মানে
খেলাটা হচ্ছে হয়তো রাজনৈতিক দলগুলোর মধ্যে, কূটনৈতিক নানা রকমের কৌশল খাটানো হচ্ছে। একটু আগে মারুফ মল্লিক যেরকম বললেন যে এই দেশটার ভিতরে সরকার বিরোধী দলের মধ্যে একটা অনাস্থা তৈরি করা, অস্থিরতা তৈরি করা একটা প্ল্যান হয়তো আছে, কিন্তু সাফার তো করছে দুই দেশের জনগণ। না, এটা যথার্থই বলেছেন। আগে কিন্তু আপনি দেখেন মানুষের যে সোশ্যাল মিডিয়ার উপর এবং মিডিয়ার উপর এত ডিপেন্ডেন্সি ছিল না, কারণ আমরা তখন ওই প্রিন্টেড মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়ার উপরই ডিপেন্ডেন্ট ছিলাম। এখন কিন্তু সামাজিক মাধ্যমগুলো আপনি দেখেন এমন কিছু মুখরোচক নিউজ দিচ্ছে যেগুলোর অনেক ক্ষেত্রে আপনি রেফারেন্স ছাড়া দিচ্ছে, আসলে ফ্যাক্ট চেক করছে কিনা আমরা হয়তো পরে জানতে পাচ্ছি এটা ফেক নিউজ, এটা হয়তো পার্শিয়ালি ফেক, এটা হয়তো আসলে অথেন্টিক নিউজ না। এখন যুদ্ধটা অনেক বেশি ভার্চুয়ালি হচ্ছে। এক্স্যাক্টলি, ভার্চুয়ালি যুদ্ধই হচ্ছে। এবং সেই জন্যই কিন্তু আপনি দেখেন ভার্চুয়ালি যখন একটা নিউজ পরিবেশন হয় সাথেই কিন্তু এটা আলোচনায় চলে আসে, এবং এটা আলোচনায় ততক্ষণ পর্যন্ত থাকবে যখন ফ্যাক্ট চেক হয় না। আচ্ছা, অধ্যাপক মিথিল একটু কিছু জানতে চাইবেন মারুফ মল্লিক আপনার কাছে। জি, আপনি মিথিল ভাই, আপনি যে কথাটা বললেন যে ভারত বাংলাদেশের বিষয়টাকে প্রায়োরিটি দিচ্ছে, আসলে কিভাবে প্রায়োরিটি দিচ্ছে? কিছু বিষয় যদি সে সলভ না করে, শেখ হাসিনার ইস্যুটা দেখেন, শেখ হাসিনা ওইখানে একটা প্রেস কনফারেন্স করেছেন, উনি শারীরিকভাবে উপস্থিত হয়েছেন কি হন নাই সেটা ভিন্ন বিতর্ক, কিন্তু দিল্লিতে উনি কথা বলেছেন। একটা সময় খালেদা জিয়ার আইনজীবী দিল্লিতে এসেছিল, তাকে তখন তারা কথা বলতে দেয় নাই। তো সেই জায়গায় তারা এখন যদি বলি যে ভারত বাংলাদেশকে প্রায়োরিটি দিচ্ছে, আমি তো তার কোনো লক্ষণ নমুনা দেখছি না। আমার কাছে মনে হচ্ছে ভারত তার বিষয়টা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি যেটা বলেছেন, ভারত বাংলাদেশের সম্পর্ককে যদি গুরুত্ব না দিত, এত বারবার কিন্তু ভারতের মুখপাত্র থেকে আপনি দেখেন প্রতিটা জিনিসের ব্যাখ্যা আসছে এবং এটার পাল্টা বক্তব্য আসছে, সেটা কি আগে কখনো হয়েছে? আর স্বাভাবিকভাবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা দেশ কিন্তু ট্রাম্প কার্ড রেখে দিতে চাবে। সেই হিসাবে আসলে যদিও বলছে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রপাগান্ডা হচ্ছে যে শেখ হাসিনা ফিরবে, ব্যাপারটা কিন্তু এটা আমি বলবো প্রতিবেশী রাষ্ট্রের একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে, এবং এই ট্রাম্প কার্ডটা দিয়ে কিন্তু আলোচনায় আপনি দেখেন আলোচনার বসার জন্য হয়তো এই ট্রাম্প কার্ডটা ব্যবহার করছে। জি, এটা একটা দেশের পার্ট অফ ডিপ্লোমেসি। এখন এই ডিপ্লোমেসি কিন্তু আগেও করেছে ভারত, এখন যেটা করছে, এখন করার পাশাপাশি কিন্তু ওরা চাচ্ছে আলোচনায়, এবং আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে আলোচনার জন্য, কিন্তু বারবার ওনাদের মুখপাত্র কথা বলছে, তাহলে বলতে হবে ডেফিনেটলি আগের চেয়ে বেশি দিচ্ছে। এই ব্যাপারে কিন্তু সন্দেহ। আমি তাহলে একটু বিরোধী দলের লেন্স দিয়ে একটু দেখি। মঞ্জু, প্রথমত আপনার কাছে জানতে চাই, আমাদের দেশের সরকারের বক্তব্য, তাদের দেশের সরকারের বক্তব্য, ইনফ্যাক্ট তাদের দেশে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তার বক্তব্য, আপনারা আসলে তাদের বক্তব্য দেখে প্রভাবিত হচ্ছেন নাকি তাদের গণমাধ্যমের এই রিপোর্টগুলো দেখে প্রভাবিত হচ্ছেন? মানে আপনারা আসলে কোনটাকে বেশি গ্রহণ করছেন, যেটা দিয়ে আসলে প্রতিক্রিয়াটা জানাবেন সেটা আগে স্পষ্ট করবেন, তারপর আপনি নিজে ফিল করেন কিনা যে ভারত তাদের দেখার দৃষ্টিভঙ্গিটা বদলাচ্ছে, তারা একটু বেশি আন্তরিক হওয়ার চেষ্টা করছে, যেটা আসলে কূটনৈতিক স্ট্র্যাটেজিটা একটু বদলেছে বলে মনে হচ্ছে আপনার কাছে? আমি যেভাবে দেখি, আমি মনে করি যে ভারতের ভুল পররাষ্ট্রনীতির কারণে ভারত নিজেই একটা সমস্যার মধ্যে পড়েছে। এই সমস্যাটা কি? এই সমস্যাটা হচ্ছে যে সে আমাদের দেশে যিনি গণধিকৃত হয়ে গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, তার দেশে যে আশ্রয় নিয়েছেন, তাকে সে সেখানে একটা স্পেশাল সিকিউরড পজিশনে রেখে তাকে আশ্রয় দিয়েছে, এবং যিনি হচ্ছেন এখন আমাদের আইনের দৃষ্টিতে মোস্ট ওয়ান্টেড। তো সেরকম একটা লোককে আশ্রয় দিয়ে, ধরেন আমি দুজনের মধ্যে একটা ডায়লগ হচ্ছে, আপনি আমার একটা শত্রুকে আপনার বাড়িতে আশ্রয় রেখে আপনি আমাকে সেখানে আমন্ত্রণ জানাচ্ছেন। সুতরাং নীতিগত জায়গা থেকে ভারতের কিন্তু এখানে একটা দুর্বল পরিস্থিতিতে সে আছে। এখন থাকার কারণে সে দেখা যাচ্ছে যে এখানে সে একটা কূট রাজনৈতিক বা কূট কৌশলের আশ্রয় নিয়ে সেটাকে ঢাকার জন্য সে বারবার বলছে আমরা তো খুবই আন্তরিক, আমরা তো চাই আপনি আসুন, আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং এটা তো অত্যন্ত স্পষ্ট। এই যে আপনি যেটা বললেন যে বিরোধী দল কেন বলছে ন্যায্যতার সাথে বিষয়টা ডিল করার জন্য, কারণ এটা একটা খুবই ন্যায্য দাবি আমাদের। দেখেন, আমরা প্রথমত বলেছিলাম যে আমাদের যেই খুনি, লুটপাটকারী, লুটেরা বা মানে ফ্যাসিবাদী ক্যারেক্টারের প্রধান আইডল যিনি আপনার সেখানে আছেন, তাকে আপনি আইনগতভাবে ফেরত দেন। ভারত কিন্তু এই চিঠির কোনো জবাব দেয় নাই। দ্বিতীয় হচ্ছে, আমাদের রাষ্ট্র থেকে বলা হয়েছে যে তিনি যাতে সেখান থেকে বসে কোনো রাজনৈতিক তৎপরতা বা উস্কানিমূলক কার্যক্রম চালাতে না পারেন, কিন্তু আমরা দেখছি অনবরত তিনি চালাচ্ছেন।
লাস্ট অফ অল যেটা হয়েছে যে একটা বৈঠকের কথা যেটা মারুফ মল্লিক উল্লেখ করলেন, যেটার ব্যাপারে স্পেসিফিক বাংলাদেশ সরকার তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে, যে শেখ হাসিনা যদি সেখানে 5ই আগস্টের মতো একটা সেন্সিটিভ ডেতে যদি সেখানে এ ধরনের একটা সংবাদ সম্মেলন করেন, তাহলে সেটা কিন্তু আমাদের দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করবে। ভারত সরকার কিন্তু এই ন্যূনতম অনুরোধটুকু রাখে না। আমরা এখন কি এই জায়গাটাতে আসবো যে ভারত সরকার আসলে শেখ হাসিনাকে ফেরত দিতে চাইছে না, নাকি আমরা এভাবে চিন্তা করব যে আপনার শত্রু যখন আমার কাছে আছে, আমি সেই শত্রুটাকে দিয়ে আসলে আপনার কাছ থেকে কিছু পেতে চাইবো, তাকে কার্ড হিসেবে ব্যবহার করে? আমার কথা হচ্ছে ভারত সরকার একটা স্পষ্ট করবে। আমি কিন্তু এই প্রশ্নটা তুলেছি যে ভারতের কাছে প্রধানমন্ত্রী কে, তারেক রহমান না শেখ হাসিনা? সে যদি বলে না আমার কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে শেখ হাসিনা আপনার কাছে কি, কোন স্ট্যাটাসে আপনি তাকে রেখেছেন এবং কেন আপনি আমার অনুরোধ রাখছেন না? তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটা অনুরোধ যদি ভারত সরকার না রাখে, এবং সেই অনুরোধটা কিন্তু কোনো মেজর অনুরোধ না, যে দেখেন আমাদের দেশে এটা নিয়ে সিরিয়াস লেভেলের রিপারকেশন হচ্ছে, আমার দেশের হাজার হাজার মানুষ এখনো হাসপাতালে। আমি বিরতিতে যাব, তার আগে যদি আপনি এই অংশটার একটা ছোট্ট ব্যাখ্যা আমাকে দিয়ে দেন সংক্ষেপে, যেটা জামাত আমির বলেছেন, আপনি কিছুটা টাচ করেছিলেন, আরেকটু ব্যাখ্যাটা বুঝতে চাই। তিনি স্পষ্ট করেছেন যে বন্ধুত্বের, সমমর্যাদার এবং সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশের এই সফরটা হবে। সেটা কিভাবে সম্ভব, মানে এই মানে সংজ্ঞাটা আমি জানতে চাই আসলে। ন্যায্যতার প্রশ্নটা তো অত্যন্ত পরিষ্কার। ধরেন ভারতের সাথে আমাদের তো মোটা দাগে 4-5টা ইস্যু খুব বার্নিং। কেমন? একটা হচ্ছে যে বার্নিং ইস্যু যেটা, একটা হচ্ছে আমাদের পানির ন্যায্য হিস্সা, স্পেশালি গঙ্গা এবং আমাদের তিস্তার জায়গাটা। এখানে ভারতের সাথে একটা স্পষ্টত ন্যায্যতার জায়গায় আমাদেরকে, মানে সেটা কি আমরা কি তাদেরকে আগে থেকেই বলে যাব যে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং আমরা এটা চাই, সেটা জানিয়ে আমরা যাবো, নাকি সেখানে গিয়ে তারপর জানাবো? না, একটা জিনিস হচ্ছে দুইটা দেশের যখন রাষ্ট্রপ্রধান পর্যায়ে মিটিং হবে, মিটিং এর তো এজেন্ডা সেট করতে হয়, ডিসকাশন করতে হয়। আপনি দেখছেন যে ভারত কিন্তু আমরা স্পষ্ট না, কিন্তু নানা সূত্র থেকে আমরা জানছি যে ভারত বারবার শেখ হাসিনা ইস্যুটাকে এখানে ডায়লগে টেনে আনছেন। শেখ হাসিনার ইস্যুটা নিয়ে তো কোনো ডায়লগ করার প্রশ্ন নাই। প্রশ্নটা অত্যন্ত পরিষ্কার যে তাকে আমাদের আইনের আওতায় আপনি ফেরত দেন, এবং আইনের আওতা ছাড়া আর কি পথ আছে আপনি বলেন? এই যে ভারত যেভাবে, বুঝতে পারছি, আমি বিরতিতে তো যেতেই হচ্ছে। আরেকটা হতে পারে ভারত শেখ হাসিনাকে পুশিং করে দিতে পারে, এবং আওয়ামী লীগের যারা সেখানে অবৈধভাবে আছে তাদেরকে পুশিং করে দিতে পারে। ভারত তো মানে এই জিনিসগুলো তো ধরেন ন্যায্যতার প্রশ্ন, আসলে এগুলো অনেক বড় বড় ডিসিশনের ব্যাপার। তো আমি বিরতির পরে আলাপ করবো নিশ্চয়ই, কিন্তু একটা প্রশ্ন মারুফ মল্লিক আপনার কাছে করে যায়, এসেই জানতে চাবো এটা। ধরুন ভারত হয়তো চাচ্ছে, শেখ হাসিনাকে ফেরত দিতেও চাচ্ছে, পলাতক নেতাদেরও ফেরত দিতে চাচ্ছে, কিন্তু সেটার জন্য তাদের কিছু দর কষাকষির ব্যাপার আছে। এমন হতে পারে কিনা যে তারা খুব চাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই দেশ থেকে সফর করুক, যেন সাইড টক হিসেবে এগুলো নিয়ে আলাপ করতে পারে। কিন্তু আমরা যদি আগেই ধারণা করে রাখি এবং সে কারণে সফরটা যদি অনিশ্চিত হয়ে যায়, তাহলে এই বিষয়গুলো ডিলিংসটা দেরি হয়ে যায় কিনা। প্রধানমন্ত্রী ভারত সফরটা এখন আমরা কনফার্ম করতে পারছি না, কারণ আমরা জানছি না। দুই দেশই এই কথাটা বলেছে। আবার অনেকে এটা বলছেন যে ভারত প্রধানমন্ত্রী এই সফরটার জন্য ওয়েট করছেন এই অর্থে যে তারা আসলে আলোচনার মাধ্যমে সমাধানটা করতে চায়, অর্থাৎ শেখ হাসিনাকে যদি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে তাহলে কি কি প্রেক্ষিতে এটা করতে পারে সেই আলাপটাও তারা সেরে নিতে চায়। এটা অনেকের ধারণা। আপনার মনে হয় কিনা সেই জায়গা থেকে সফরটা যদি অনিশ্চিত হয়ে যায়, এই ডিলিংসটাও পিছিয়ে যাবে? এবং কি বলবেন? না, আমার মনে হয় না পিছিয়ে যাবে। মানে এটা হচ্ছে ভারত যেটা হচ্ছে এটা নন কোঅপারেটিভ ইনফিনিট গেম খেলছে বাংলাদেশের সঙ্গে। সে বাংলাদেশের সঙ্গে কোঅপারেট করবে না, কিন্তু গেমটাকে সে দীর্ঘমেয়াদী নিয়ে যাবে। উদ্দেশ্য হচ্ছে এর ফাঁকে সে তার স্বার্থটা, সেলফ ইন্টারেস্টটা সে নিশ্চিত করবে, প্রফিটটা ম্যাক্সিমাইজ করবে। মিথিল ভাই যেটা বলছেন বারবার যে সে বাংলাদেশ ভারতের সম্পর্ককে, ভারত বাংলাদেশ বিষয়ে খুব প্রায়োরিটি দিচ্ছে, তারা খুব কুইক রেসপন্স করছে। আপনি আবার যদি দেখেন অল্টারনেটিভলি এই ভারত সফর বাতিলের যে খবরটা, মানে আসলে কিছুই আলাপ হয় না, যেটা আজকে প্রেস সচিব বলেছেন যে কোনো কিছু নিশ্চিত হয় না, কিন্তু আবার ওদের মিডিয়াতেই লেখা হচ্ছে সফর বাতিল হয়েছে, এবং এরপরে ওদের ফরমার ডিপ্লোমেটসরা যেই ভাষায় যেইভাবে কথা বলেছে, তার মানে কি ওরা আসলে বাংলাদেশের একটা মন্তব্য নিয়ে তো অনেক কনফিউজ হয়ে গেল যে এটা কি গুজব নাকি সত্যি। না, যাই হোক, আপনার পিনাক রঞ্জন ভট্টাচার্য কথা বলেছেন, নানা লোকজন কথা বলছেন, ওদের এক্সপার্টরা যেটা কথা বলছেন। এখন হচ্ছে যে মিথিল ভাই একটা আইডিয়ালিস্টিক জায়গা থেকে বিবেচনা করার চেষ্টা করছেন যে দুই দেশের সম্পর্ক, কিন্তু ভারতের জায়গা থেকে এটা আইডিয়ালিস্টিক না। ভারত এক ধরনের গেম খেলার চেষ্টা করছে বাংলাদেশের সঙ্গে। এবং একটা জিনিস কি, ইতিহাসে যদি দেখেন যে কোন রাজা কার রাজ দরবারে যাচ্ছে, এখন কোন রাজা যদি আগ বাড়িয়ে কারো রাজ দরবারে যায়, তাহলে বোঝা যায় যে উনি গেমে হেরে গেছেন।
আচ্ছা, এখন এই জায়গাটায় শেখ হাসিনার যে ইস্যুটা বা আওয়ামী লীগের যে ইস্যুটা, এইটা সলভ না করে আমি মনে করি যে বাংলাদেশের আসলে ওখানে যাওয়া ঠিক না। এখন ওইখানে দিল্লিতে গেলে কি সমাধান হবে, এর তো নিশ্চয়তা নাই। আমরা অপেক্ষা করব নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের জন্য। এখন আপনার ভারতের পক্ষ থেকে আগে নিশ্চিত করতে হবে যে আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠাবো বা পাঠাই দিচ্ছি। আমার প্রশ্নটা ওইখানেই ছিল মারুফ মল্লিক, এই এত বড় ইস্যুটা তারা পাবলিকলি কেন এটা বলতে যাবে? তারা তাদের ক্ষেত্রে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করলে তারা কি কি পেতে চায়? ডিপ্লোমেসির ইতিহাসে কিছু নর্মস আছে, আমি যেটা বললাম কে কার কাছে আগে যাবে, এটা ডিপ্লোমেসিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, হ্যাঁ, মানে আপনার একটা ওপিনিয়ন বিল্ডিং এ মতামত তৈরিতে, সেই জায়গায় এখন আমরা যদি আগ বাড়িয়ে দিল্লিতে গিয়ে কথা বলি, হ্যাঁ, এবং সেখানে ধরেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারত একটা কথা দিল যে আমরা ফেরত পাঠাই দিব, তার আগে ঢাকায় বসে যদি আমরা আদায় করতে পারি যে না শেখ হাসিনাকে ফেরত পাঠাবে, তাহলে ডিপ্লোম্যাটিক গেমে আমরা এগিয়ে যাব সার্টেনলি। তো বাংলাদেশের এই প্রতিক্রিয়ার বিপরীতে বাংলাদেশের ডিপ্লোমেসিটা এইরকমই হওয়া উচিত বলে আমি মনে করি। এটা খুব কঠিন একটা ডিপ্লোমেসি হয়ে যাবে। ডিপ্লোমেসি সবসময়ই কঠিন। আমি একটু অধ্যাপক মিথিল আপনার মতামতটা নিতে চাই। মানে খুব চমৎকার করে মারুফ মল্লিক বরাবরই বলেন, এবং এখানেও উনি বললেন যে মানে এটা কূটনৈতিক একটা গেম হতে পারে। এক দেশের রাজা আরেক দেশে যদি যায় কোনো ইস্যুতে, তাহলে অলরেডি তিনি গেমে হেরে গেছেন। আপনার মনে হয় কিনা এই দৃষ্টিকোণ থেকে আমরা প্রধানমন্ত্রী সফরটাকে দেখবো? যদি দেখি তাহলে তো আমরা বলবো যে নরেন্দ্র মোদী এই দেশ সফর করলে আমরা জিতে গেলাম, তখন আমরা কথা বলতে পারলাম ছোট করে। ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না যে নরেন্দ্র মোদী ভিজিট করলে আমরা ডিপ্লোমেসিতে জিতে যাব। আপনি দেখেন সিন্স ইন্ডিপেন্ডেন্স যতগুলো সরকার বাংলাদেশে এসেছে এক্সেপ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি সবগুলো রাষ্ট্রপ্রধানেই কিন্তু আপনি পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার সময়টা দেখেন, ওই রেজিমটা দেখেন, সবগুলো বাকি সরকারই কিন্তু নতজন পররাষ্ট্রনীতি ছিল। এবং ভারতের আলটিমেটলি ওই ডিপ্লোমেসি প্লেইং এ যেতেই হয়নি, এখন যেটা যেতে হচ্ছে। আপনি ওরা ডিপ্লোমেসি খেলছে, আসলে তো আগে খেলার প্রয়োজন ছিল না, এক্সেপ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রেজিম বাদে। তাই স্বাভাবিকভাবে এখন কিন্তু ভারত একটা টাফ সিচুয়েশনে আছে। আমি এই জন্য বলছি ভারত গুরুত্ব দিচ্ছে, কারণ বারবার পাল্টা বিবৃতি এবং পাল্টা কথা বলা, ইভেন ফরমার ডিপ্লোমেটদের দিয়ে যে কথা বলাচ্ছে, এটাও পার্ট অফ ডিপ্লোমেসি। আপনি দেখেন ভারতে কি আগে কখনো এটা হয়েছে? ভারতীয় আপনি কূটনৈতিক যে ডিপ্লোমেসি গুলো আগে ছিল, বুঝতে পারছি। আমি একেবারে শেষে 2 মিনিট আছে, হচ্ছে মানে গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, যুক্তিটা আপনি ধরলেন খুব চমৎকার করে। জি, মজিবুর রহমান মঞ্জু, সবশেষ মন্তব্য আপনার কাছ থেকে নিতে চাই। অধ্যাপক মিথিলের বক্তব্য আপনার সামনে আছে, মারুফ মল্লিকের বক্তব্য আপনার সামনে আছে, কোনটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন? আপনার আদৌ মনে হচ্ছে কিনা ভারত আসলে অতীতে ডিপ্লোমেসির প্রয়োজন পড়ে নাই, কিন্তু এখন তারা করতে চাচ্ছে, কারণ করতে বাধ্য হচ্ছে, এই কারণে বাংলাদেশ তাদের প্রায়োরিটি লিস্টে সবার আগে, এটা আপনারা ফিল করছেন কিনা বিরোধী দল হিসেবে? জি, আমি যেটা দেখলাম প্রফেসর মিথিল এবং মারুফ মল্লিক যেটা বললেন যে এখানে বাংলাদেশের জনগণের একটা চাপের বা চাওয়ার একটা বিষয় আছে। আর প্রফেসর মিথিল যেটা বললেন যে ভারত অনেকটা নমনীয় ইত্যাদি ইত্যাদি, যাই হোক, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে ভারত শেখ হাসিনাকে নিয়ে যে জটিলতাটার মধ্যে পড়েছে, যেমন হচ্ছে সে যদি শেখ হাসিনাকে আশ্রয় না দেয়, তাহলে কিন্তু তার সারা জীবনের জন্য বাংলাদেশে কেউ আর ভারতের দালালি বা ভারতের পক্ষ নিতে কেউ রাজি হবে না। সুতরাং এটা তার মধ্যে একটা বাইন্ডিংস তৈরি করেছে। অপরদিকে সে যেভাবে শেখ হাসিনাকে হ্যান্ডেল করছে, রাখছে, তাকে নিয়ে বক্তব্য দেওয়াচ্ছে, ইভেন একটা ছোট ইস্যু আমাদের এখানে শহীদ ওসমান হাদির হত্যাকারীকে সে ফেরত দিচ্ছে না, এটা তো খুবই সিম্পল জায়গা, এটা তো তার কাছে গ্রেফতার করা আছে, সে আইনগত জায়গায় সে এটাকে ফেরত দিবে, এতটুকু হ্যান্ডেল করছে না। ভারত এটাকে নিজেই জটিল করে তুলেছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকারের বিষয়টা তো দেখতে হবে। বাংলাদেশ সরকার যেহেতু স্পষ্টত যে কয়েকটা অনুরোধ করেছে, একটা অনুরোধ ভারত সরকার রাখে নাই, তাহলে এখানে তো অবশ্যই তারেক রহমানের জন্য একটা কূটনৈতিক পরাজয় বা জনগণের কাছে জবাবদিহিতার প্রশ্ন আছে, যে ভারত আপনার একটা ছোট অনুরোধও রাখলো না, আপনি সে ভারতের সফরে কিভাবে যাবেন? এখানে যদি তারা সে ধরনের কোনো কিছু অন্তত এশিওর করতো, তাহলে একটা প্রশ্ন থাকতো। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে প্রফেসর মিথিল যেটাকে বলছেন যে নমনীয়, আমি সেটাকে বলবো যে এই নমনীয়তাটা হচ্ছে তার একটা কূটকৌশল। সে দেখাতে চাচ্ছে আমি খুবই আন্তরিক, আমি খুবই তোমাকে চাচ্ছি। আপনি দেখেছেন যে ভারতের হাই কমিশনার বলছে 2 নেতা বসলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো সমস্যার সমাধান 2 নেতা বসছেন, আপনারা ছোট জিনিসটা সমাধান করেন না কেন? আমি যেটা মনে করি যে ঠিক আছে, আপনি প্রথম বরফ গলার
একটা সাইন হিসেবে আপনি ওসমান হাদি হত্যাকারীর 2 জনকে ফেরত দেন, তাইলে তো কিছুটা বরফ গলবে। এখানে প্রশ্নটা তো ন্যায্যতার, আমরা বারবার আসছি যে আপনি এখানে কূটকৌশলের আশ্রয় নিয়ে তারেক রহমানকে সেখানে নিয়ে গিয়ে, ধরেন আমাদের প্রধানমন্ত্রী সেখানে গেল, যাওয়ার পরে দেখা গেল এমন একটা পরিস্থিতি হলো যে তখন আমরা যেটা উনি বলেছেন যে আমরা তো বিরোধী দল কেন কথা বলবো, আমরা তো জনগণের পক্ষ হয়ে কথা বলবো। আমরা তো সেই জন্যই বলছি, আমরা এখানে ভারতের সাথে বিরোধ চাচ্ছি না, ন্যায্য আমাদের যেটা চাওয়া। বুঝতে পারছি, একদম স্পষ্ট, হাতে সময়টাও শেষ, কিন্তু আলাপটা বোধহয় একটা গন্তব্যে পৌঁছাতে পারলো। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। মারুফুল, সময় থাকলে শেষ মন্তব্য আপনার কাছ থেকে নিতাম। অনেক ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, একটা দীর্ঘ সময় ছিলেন। আগামীকাল নতুন ইস্যু নিয়ে আবার হাজির হবো ৭১ জানালে। থাকবেন আমাদের সঙ্গে।